রৌদ্রময় সকালগুলো দিনকে দিন গুমোট বাঁধতে শুরু করেছে। সূর্যিমামা হঠাৎ করেই লজ্জায় লুকোচ্ছে মুখ। মেঘের ভেলা ভাসছে নীলচাদরে, তাতে মুখরিত হচ্ছে আকাশের বুক। কাঁথা মুড়িয়ে থাকা সিক্ত আমিটা থেকে থেকেই কেঁপে উঠছি। ফ্যানের রেগুলেটরটা বোধহয় ঘড়ির কাঁটার বিপরীত দিকে আরও কিছু ঘুরিয়ে রেখে দেওয়া উচিত ছিল আমার। বড্ড শীত শীত করছে আজ। এই রে জ্বরটর আসবে নাকি আবার? আশঙ্কা হলো ভীষণ। ভয় মাখা হৃদয় নিয়েই উঠে বসলাম আমি। অগোছালো চুলগুলো হাতের মুঠোয় নিয়ে হাত খোপা করতে করতে গিয়ে ফ্যানের পাওয়ারটা কমিয়ে দিলাম খানিক। জানালা ভেতর থেকে লাগিয়ে দিয়েছিলাম রাতেই। পর্দাটাও সরিয়ে রাখা হয়নি। কটা বাজে এখন? 6টা না 7টা? ডিম লাইটের মৃদু আলোয় ঠিক বোঝা হয়ে উঠল না। জানালার কোল ঘেঁষে দাঁড়ালাম আমি। পর্দা সরিয়ে জানালা খুলে একরাশ বিস্ময় নিয়ে তাকালাম। মেঘলা আকাশ, দূরে কোথাও কিচিরমিচির করে ডাকছে পাখিরা। বইছে শীতল বাতাস। আহা কি প্রশান্তি! বুক ভরে সতেজ প্রশ্বাস টানলাম। ভেতরে যত উষ্ণ শ্বাস আটকে ছিল সবটা বিলিয়ে দিলাম প্রকৃতির বুকেই। হঠাৎ করেই মনটা হালকা হয়ে এলো, পলকহীন চেয়ে রইলাম কিছুক্ষণ। অবচেতন মন নিঃশব্দেই বিস্মিত হয়ে বলে উঠল, প্রকৃতি বুঝি এতটাই সুন্দর। 7টা বেজে 45 মিনিট। ফ্রেশ হয়ে বেরিয়ে বিছানাটা গুছিয়ে রাখলাম কোনোমত। যেন অন্ততপক্ষে মা জননী ঝাড়ি মারার মুহূর্তে বলতে পারি, এই তো বিছানা গুছিয়েছি, বকো না তো এত। রাত্রির মেসেজ ভাসছে ফোনে। নোটিফিকেশন এসেছে বহুক্ষণ, তবে সাইলেন্ট থাকায় বুঝিনি তখন। দোস্ত, আজ জলদি জলদি ভার্সিটি আসবি প্লিজ, ঠিক 9টায়। মেসেজটা দেখে কিঞ্চিত ভ্রু কুচকালাম আমি। দৈনিক জলদি যেতে বলে কি এমন মহাভারত শুদ্ধ করে মেয়েটা তা আজও বুঝে উঠা হলো না আমার। খিদে পেয়েছে ভীষণ। পেটের ভেতরটা মেঘ ডেকে উঠার মতো গর্জে উঠছে। অনেকটা ভুটুর ভাটুর টাইপ সেই আওয়াজ। ভাবলাম, একেবারে রেডি হয়েই নিচে নামি বরং। ড্রেস বের করবার তাগিদে আলমারি খুলে কাপড়ের থাকে থাকে হাত ডোবালাম। হঠাৎ চোখ আটকালো অনাকাঙ্ক্ষিত কোনো বস্তুটায়। কোণঠাসা হয়ে আলমারির সাইডে পড়ে রয়েছে তারা। আমি কিছুক্ষণ ভাবুক ভঙ্গিতে চেয়ে থেকে কিছু একটা ভেবে টেনে বের করলাম তাদের। ভাবতেই অদ্ভুত লাগে যে তারা দুটোই আমার দুটো কুকামের শিকার। একজন যদিও সসের দাগে আক্রান্ত ছিল, প্রথমজন তো দম আটকিয়েই কুপোকাত। তবে ভ্যানিশ পাউডার দিয়ে বাসায় এসে পরিষ্কার তো করেছি, আমি না নিয়ে এলে ডাস্টবিনেই তো ঠিকানা হতো পাছে। তাই তো বলি একটু শুকরিয়া করো মাঝে মাঝে। নিবিড় ভাইয়ার ব্ল্যাক জ্যাকেট এবং শার্টটা হাত নিয়ে উল্টে পাল্টে দেখতে লাগলাম। ড্রেসিং টেবিলের অবস্থান সন্নিকটেই। হোয়াইট শার্টটা আচমকাই গায়ে ঢুকিয়ে ঘুরে ঘুরে নিজেকে দেখতে পর্যবেক্ষণে নেমে পড়লাম। আরে বাহ, বেশ লাগছে তো। এই প্রথম তালগাছ হয়েও কিছুটা গর্বিত হলাম আমি। শার্টটা লুজ হলেও একেবারে ডুবে যাবার মতো হয়নি। বাসায় পরা টপস হিসেবে দিব্যি চলে যাবে ভেবেই ফিক করে হেসে ফেললাম। কিন্তু এটা তো ফেরত দিতে হবে বিলাইটাকে। জ্যাকেটটা যদিও নিজ থেকেই ফেলে দিয়েছিলেন, শার্টটা তো পরিয়েছিলেন অন্য কারণে। ভেবেই ঠোঁট উল্টালাম আমি। হঠাৎ দরজায় টোকা পড়ল, চটজলদি লুকিয়ে রাখার মতো সুযোগটুকু পেলাম না। ওপাশ থেকে কেউ আমোদিত গলায় বলে উঠল, হেই ছুটকি, গুড্ডু মর্নিং। রুশো ভাইয়ার কণ্ঠে স্বস্তি ফিরে পেলাম অনেকটা, মুখ ঘুরিয়ে হেসে বললাম, গুড মর্নিং ভাইয়া। রুশো ভাইয়া ভেতরে প্রবেশ করেই অবাক হল হঠাৎ। আমায় টি শার্টের ওপর হোয়াইট শার্ট পরে থাকতে দেখে ভ্রু কুচকে ঠোঁট বাঁকাল। জিজ্ঞাসুক কণ্ঠে বলল, হাইলা।
ছুটকি, তুই শার্ট পরেছিস, তাও আবার জেন্টস শার্ট। আমি ভাইয়াকে তৎক্ষণাৎ ইশারায় চুপ করে থাকতে বলে চোখ মুখ কুচকালাম। শার্টটা খুলে ভাঁজ করতে করতে বললাম, আস্তে ধীরে বলো ভাইয়া, আম্মাজান দেখলে কপাল বরাবর খুন্তি ঢুকিয়ে এপার ওপার বৃত্ত বানিয়ে ফেলবে। রুশো ভাইয়া ঠোঁটে তৎক্ষণাৎ আঙুল চেপে ধরতেই আবারও বললাম, আসলে হয়েছে কি, সেদিন রাত্রির সাথে মলে গিয়েছিলাম। এই জ্যাকেট আর শার্টটা ভীষণ ভালো লেগেছ। জেন্টস হতে পারে তবু কিনেছি, আব্বাসায় তো অন্তত পড়তে পারবো নাকি। রুশো ভাইয়া ঠোঁট উল্টালো, গালে হাত দিয়ে হঠাৎ কিছু মনে পড়ার ভঙ্গিতে বলে উঠল, বাট কালই তো ভিজে বাড়ি ফিরলি, ইফ আম নট রং এটা ওই শার্টটাই যেটা গায়ে জড়ানো ছিল তোর। ভেবেছিলাম আশকো করব, বাট কি যে হলো, পরে জিজ্ঞেস করতেই ভুলে গেলাম। এবার কি উত্তর দিব ভেবে পেলাম না। থতমত খেয়ে কিছুক্ষণ আমতা আমতা করে জবাব দিলাম, হ্যাঁ হ্যাঁ ঠিকই ধরেছ তুমি, আসলে শার্টটা কেনার পর বাসায় এনে দেখি টাইট হচ্ছে আর শর্ট ভীষণ, তাই ওই দিন চেঞ্জ করে নিয়েছিলাম। বৃষ্টিতে ভিজে যাওয়ায় কাজে দিয়েছিল অবশ্য। এ কথা বলেই আলমারিতে গুছিয়ে রেখে দিলাম শার্ট সহ জ্যাকেটটাও। রুশো ভাইয়া আর পাছে কিছু বলল না। 3 ভাইবোন মিলে ঝটপট ব্রেকফাস্ট সেরে নিলাম। খালামুনিরদের বাসায় আসার কথা আজ, ছেলেকে নিয়ে আম্মুর সাথে জরুরি গোল মিটিং বসাবেন তিনি। বাচ্চা বড় হয়েছে, তবু এভাবে হাওয়ায় গা ভাসানো নিয়ে বহু অভিযোগ তার। ভাবতে ভাবতেই সোফার ওপর ফেলে রাখা ব্যাগটা কাঁধে নিলাম আমি। অগ্নি ভাইয়ার আজ অফ ডে চলে ভার্সিটিতে। রেকর্ডিংটায় আজ সময় দেবে ভেবেই লিরিক্সের খাতাটা খুলে বসেছে সে। সবার থেকে বিদায় নিয়ে হাঁটা ধরলাম ভার্সিটির উদ্দেশ্যে। পথে হঠাৎই রুশো ভাইয়া পেছনে থেকেই হাত ছেড়ে বলল, ক্লাস শেষে একটা মিস কল দিস ছুটকি, আমি নিয়ে আসব তোকে। রাত্রির চোখে মুখে চরম উত্তেজনা। শুধু রাত্রিই নয়, ভালো করে খেয়াল করলে দেখা যাবে একমাত্র আমি বাদে সবার ভাবভঙ্গিতেই আনন্দের ঝলকানি। এই দম বন্ধকর পরিবেশে নিজেকে নিজের কাছেই এলিয়েন লাগছে আমার। বিরক্তিটা ক্রমশই মাথাচাড়া দিয়ে উঠছে। সবার হইচইয়ের মাঝেই হাত উঠিয়ে কোলাহল থামাতে বললেন নিহান ভাই। নিবিড় ভাইয়ার কানে কানে কিছু একটা বলে মিটিমিটি হাসলেন। নিবিড় ভাইয়াও মুচকি হেসে সঙ্গ দিলেন। সকলের উদ্দেশ্যে বললেন, যে অহেতুক চেঁচাবে তার বাজেটের সাথে 2 গুণ যোগ করা হবে কিন্তু, সো সাবধান। রাত্রি সহ সকলে চুপচাপ ঠোঁটে আঙুল চেপে ধরল। নিহান ভাই রসিকতায় ভরা মানুষ। হেসে ফেলে আমোদিত গলায় তিনি বললেন, আমার ডাউট লাগছে এই ভেবে যে তোমরা সুন্দরবনের বাঘ দেখে ততটা ভয় পাবে কিনা, যতটা ভয় পাও নিবিড়কে। সবাই যে যার স্থান থেকে ঠোঁট উল্টে মাথা নোয়াল। যার অর্থ নিবিড় ভাইয়াকে জমের মতো ভয় পায় তারা। নিহান ভাই হাসলেন। সকলের বাজেটটা বুঝিয়ে দিয়ে টিচারচোসদের মতামত নিয়ে ডেট ফিক্সড করলেন আগামী 11 তারিখ। আরও বলা হলো ফার্স্ট ইয়ারের 5টি ভাগ করা হয়েছে উপরমহল থেকে। এতগুলো স্টুডেন্ট একসাথে নিয়ে যাওয়া সম্ভব নয় কোনোকালেই। সেই হিসেবেই এই ভাগাভাগি ব্যাপারখানা তৈরি হয়েছে। মোট কথায় কর্তৃপক্ষ থেকে সিদ্ধান্তটা আসেনি শিক্ষা সফরে যাবার। স্টুডেন্টসরাই মূলত উঠে পড়ে লেগেছিল। আমাদের ডিপার্টমেন্ট এবং ম্যাথমেটিক ডিপার্টমেন্টের শিক্ষকেরা দায়িত্বে থাকছেন প্রথম শিফটের স্টুডেন্টসদের। সাথে থাকছেন ফাইনাল ইয়ারের কিছু সিনিয়র। কথায় আছে জুনিয়রেরা টিচার্সদেরও ততটা ভয় পায় না, যতটা না ভয় পায় সিনিয়রদের। তবে সেসবে আমার কোনো চিন্তা কিংবা ভাবনার সূত্রপাত ঘটেনি। প্রথমত জার্নি নামক আবারও সেই ভয়াবহ প্যারা, অতঃপর সুন্দরবনের মতো রিস্কি জায়গায় ভ্রমণ। আল্লাহ মালুম বেঁচে ফিরব নাকি কঙ্কাল হয়ে ফিরবে আমার লাশ।
এসব ভাবতে গেলেই মাথাটা ভনভন করে ঘুরছে আমার। আমার 16 আনা ভাবনার মাঝেই সাইকেল চালিয়ে বসল কেউ। কোনো পরিচিত গলার স্বর নিকটে আবিষ্কার করতেই ঘোলাটে দৃষ্টি স্পষ্ট করবার জন্য পিটপিট করে তাকালাম। নিহান ভাইয়ের মুখে মিষ্টি হাসি। আমি জিজ্ঞাসুক চোখে তাকাতেই ভাইয়া বললেন, কি ব্যাপার? সবার এত হইচই অথচ তুমি এভাবে চুপসে আছো কেন? ট্যুরে যাওয়ায় মন নেই নাকি? রাত্রি চোখমুখ কুঁচকে তাকালো আমার দিকে, যার অর্থ একদম নেগেটিভ অ্যান্সার দিবি বলে দিলাম, তোর না যাওয়া মানে আমার আকাশ সমান আনন্দ মাটি হয়ে যাওয়া। রাত্রির চোখের ভাষা পড়তে খুব বেশি ভাবতে হলো না আমার। অনিচ্ছা সত্ত্বেও মুখে মিথ্যে হাসি ঝুলিয়ে জবাব দিলাম, না না, সেসব কিছু নয় নিহান ভাই। আমিও এক্সাইটেড, শুধু ভাবছিলাম বাসা থেকে পারমিশন দেবে কিনা। ওহ কাম অন, তোমরা এখন আর স্কুল পড়ুয়া বাচ্চা নও। ভার্সিটিতে পড়ছো, পড়াশোনা করবে, ট্রাভেলিং করবে, শিখবে, জানবে, লাইফটা এনজয় করবে। এরপরেও যদি ফ্যামিলি তোমায় ইনসিকিউর ভাবে দেন, তোমার বাবার নম্বরটা আমায় দিও, আমি বুঝিয়ে বলবো কেমন? অস্বস্তিতে জিহ্ব দিয়ে ঠোঁট ভিজিয়ে নিলাম আমি। সামান্য হাসার চেষ্টা করে বললাম, না না ভাইয়া, ঠিক আছে, আমরা যাব। দ্যাটস গুড। বাই দ্য ওয়ে, তোমরা কেমিস্ট্রি ডিপার্টমেন্টে তো, তাই না? বিনিময়ে মাথা ঝাঁকিয়ে সম্মতি জানালাম দুজনেই। নিহান ভাই কিছু একটা ভেবে ঘাড় ঘুরিয়ে উল্টো দিকে ফিরলেন, গলা উঁচু করে হাঁক ছেড়ে বললেন, নিবিড় ভাই, একটু এদিকে এসো তো। নিহান ভাইয়ের ডাকপোড়ায় ভিড় ঠেলে এগিয়ে এলেন নিবিড় ভাইয়া। আমায় দেখেই কপালে কিঞ্চিত ভাঁজ ফেলে শ্বাস ফেললেন। নিহান ভাই হেসে উনার উদ্দেশ্যে বললেন, ফার্স্ট ট্রিপে কি তুমি যাচ্ছ জুনিয়রদের সাথে? নিবিড় ভাইয়া এবার সূক্ষ্ম চোখে একবার আমার দিকে তো আরেকবার নিহান ভাইয়ের দিকে দৃষ্টি নিক্ষেপ করে বললেন, ইয়া, বাট কেন বলো তো? না, তেমন কোনো ব্যাপার নেই। ফার্স্ট ট্রিপে গেলে আমার একটু সুবিধে হতো আর কি। হেই সরি ব্রো, ট্যুরের চক্করে শো পিছিয়ে দিয়েছি। এখন না গেলে পরে আর যাওয়া হবে না। নিহান ভাই ছোট্ট করে নিঃশ্বাস ফেললেন। নিবিড় ভাইয়ার কাঁধে হাত রেখে বললেন, ওকে ডুড, কোনো ব্যাপার না। সেলিব্রিটি মানুষ, এতটা টাইম বের করে যে সবকিছু মেইনটেইন করছে, এই অনেক। নিবিড় ভাই স্মিথ হেসে চোখ ঝাপটালেন। নিহান ভাই ব্যস্ত ভঙ্গিতে আবারও এগোলেন ভিড়ে। নিবিড় ভাইয়াও স্পট ত্যাগ করতে উদ্যত হতেই কুনুই দিয়ে পেটে গুঁতো মেরে বসল রাত্রি। ফিসফিসিয়ে বলল, এই অনু, নিবিড় ভাইয়ার শার্টটা। রাত্রির কথায় চট করে মনে পড়ে গেল শার্টটার কথা। নিবিড় ভাই দুধাপ এগিয়েছেন সবে। এক ছুটে উনাকে থামাতে ঠিক সামনে গিয়ে দুহাত মেলে দাঁড়ালাম আমি। উনার কুঁচকে রাখা ভ্রুকে সাক্ষী রেখেই জোরপূর্বক হাসি ফোটালাম ঠোঁটে। নার্ভাস হয়ে আমতা আমতা করে বলতে লাগলাম, ভাইয়া, একটা ভাপা পিঠা ছিল। হোয়াট? থুককু, একটা প্রয়োজনীয় কথা ছিল। তা কি সেই প্রয়োজনীয় কথা? বুঝলাম মুখে কিছু বলতে গেলেই স্লিপ কেটে যাবে, যার দরুন চটজলদি ব্যাগের চেইন খুলে শার্টটা বের করলাম আমি। উনার চোখের সামনে তুলে ধরে বললাম, এই আপনার শার্টটা। শার্টটা দেখে পূর্বের তুলনায় আরও দ্বিগুণ হারে ভ্রু কুচকালেন উনি। পকেটে দুহাত গুজে ঠোঁট বাঁকিয়ে বললেন, সো আমি কি করব? কি করবেন মানে? আপনার শার্ট আপনি ফিরিয়ে নেবেন। তাচ্ছিল্যের হাসি হাসলেন উনি। নিজের সিল্কি চুলগুলোর মাঝে বা হাত চালিয়ে বললেন, ওটার প্রয়োজন তোমার হাত থেকে সস লাগার মুহূর্তেই শেষ হয়ে গিয়েছে। নিয়ে যাও, যা ইচ্ছে করো, আমি শার্টটা নিচ্ছি না। বেকুব সেজে একে অপরের দিকে তাকালাম আমি রাত্রি।
নিমিষেই কপালে সূক্ষ্ম বিরক্তির ভাঁজ ফুটে উঠল আমার। নিবিড় ভাইয়া তাতে বিন্দুমাত্র ভ্রুক্ষেপ দেখালেন না। খুব স্বাভাবিক ভঙ্গিতেই এক পা দুপা করে এগিয়ে চললেন কোথাও বা কোনো এক ভিন্ন গন্তব্যে। ঠোঁট উল্টে মুখ ফুলিয়ে বসে আছে রুশো। মনটা ভীষণ গুমোট বেঁধে আছে তার। চোখ দুটো আধখোলা অবস্থায় রেখে দুহাতে গাল ধরে বিষণ্ণ মনের জানান দিয়ে চলেছে সে। সামনেই অগ্নি হাতঘড়ি নিয়ে পর্যবেক্ষণে নেমেছে। কোনো এক বিশেষ কারণবশত রুশোর মুখের কথা চট করেই বিশ্বাস করে না সে। তার প্র্যাঙ্কের দরুন এতটাই সন্দেহ মনে বাসা বেঁধেছে যে রুশো যদি সশরীরে সামনে এসে দাঁত কেলিয়েও বলে, ব্রো হেয়ার আই এম, তাও বোধহয় বিশ্বাস করতে দুবার ভাববে অগ্নি। অগ্নি খুঁটিয়ে খুঁটিয়ে ঘড়ির প্লেটটা দেখে নিতেই ছোট্ট করে শ্বাস ফেলল। রুশোর পছন্দের গোল গোল পাথরগুলো নেই এটায়। বাদবাকি সব এক, ভিন্নতা নেই আর। তবু ছেলেটার মুখ কালচে বর্ণ ধারণ করেছে। একে পিঙ্ক কালার ঘড়ি কিনতে বেগরা দিয়েছে ভাই, তার ওপর যেটা নিল তাও এখন এসে দেখে চেঞ্জড। অগ্নি শার্টের হাতা ফোল্ড করতে করতে উঠে দাঁড়াল। ঘড়িটা বক্সে রেখে রুশোর উদ্দেশ্যে বলল, চল শপিং মল যাব। রুশো ঠোঁট উল্টে চোখ তুলে তাকাল। ইশারায় বোঝাল হুয়াই ব্রো। অগ্নি তাড়া মেরে টেনে তুলল তাকে। ভাইয়ের চুল ব্রাশ করতে করতে বলল, তোর পেঁচার মতো মুখ দেখতে ভাল লাগে না যে। নিত্য গালে হাত রেখে বসে আছে মলে। সেলসম্যানের নিকট বহু অভিযোগ ছিল তার। ঠিকঠাক প্যাকিং করতে পারে না, আবার বিক্রেতা হতে এসেছে কিভাবে কে জানে। আচ্ছা আদৌ কি ওরা আসবে, নাকি নিত্যর এভাবে ছুটে আসাটা বেকারে যাবে? নিত্য আরও কিছুক্ষণ বসে রইল দোকানেই। কেন যেন যেতে ইচ্ছে করছে না তার। অস্থির মনটা নিজে নিজেই বলে উঠছে, আসবে আসবে, অপেক্ষা কর কিছু আর। নিত্যর ভাবনার দেয়াল ছিন্ন করে কাচের দরজা ঠেলে ভেতরে প্রবেশ করল কেউ বা কারা। নিত্য আশাভরা চোখে তাকাল, মনের আশা পূর্ণ হল না তবু। দুটো মহিলা এসে নিজেদের মতো ঘড়ি বাছাই পর্বে নাম ফেলল। সেলসম্যান অপরাধীর কণ্ঠে বলল, ম্যাম, আই থিঙ্ক উনাদের কোনো প্রবলেম হয়নি তাই আসেনি চেঞ্জ করাতে। তাছাড়া দুটো ঘড়িই তো প্রায় সেম ছিল। উনাদের যেহেতু কোনো প্রবলেম হয়নি তাই আর কি বলছিলাম, আপনিও একটু কনসিডার করুন প্লিজ। আই এম এক্সট্রিমলি সরি। এরপর থেকে এমন ভুল আর হবে না কখনো। নিত্য একরাশ বিরক্তি নিয়ে চেয়ে রইল। মাথা মোটাটা ভাবছে ঘড়ি নিয়ে যত প্রবলেম তার। আরে ও তো বরং এই ঘড়িটার মতোই সেইম আরেকটা চেয়েছিল। এক পিসি থাকায় বাধ্য হয়ে প্রায় সেইম মডেলটা নিয়েছিল সে। তবে ভাগ্য বলেও এক চিরন্তন সত্য আছে। অদ্ভুতভাবে ঘড়ি দুটো নিজেদের অবস্থান পাল্টে কি দোটানাতেই না ফেলেছে নিত্যর মন। নিত্য চাইছে একটিবার হলেও রুশোরা আসুক। একটিবারের জন্য হলেও অন্তত দেখতে চায় সে তাদের। প্রায় আধ ঘন্টা পার হবার উপক্রম। দোকানে বোকার মতো এতক্ষণ থাকাটা ঠিক শোভা পায় না তার। তাছাড়া ওরা যে এক্সচেঞ্জ করবে এরও তো কোনো গ্যারান্টি নেই। এ কথা ভেবেই উঠে দাঁড়াল নিত্য। বুক চিরে উত্তপ্ত নিঃশ্বাস ফেলে কাচের দরজা ঠেলে বের হতে যাবে এমন সময় অপর পাশে দরজার হ্যান্ডেল ধরে ধাক্কা মারল কেউ। নিত্য আচমকাই টাল সামলাতে পারল না। টাইলস করা ফ্লোরে স্লিপ কেটে পড়তে নিতেই এক ছুটে কাছে এসে ধরে ফেলল মানুষটি। নির্ঘাত মানসম্মান ধুলোয় মিশে যাবে ভেবে চোখমুখ কুঁচকে ফেলল নিত্য। কিন্তু একি, সে তো পড়ে যায়নি, বরং কারো উষ্ণ বাহুডোরে আষ্ঠেপৃষ্ঠে বাধা পড়েছে সে। নিত্য পিটপিট করে চোখ মেলে তাকাতে লাগল। নিকটেই সেই বাচ্চা বাচ্চা গলার ছেলেটার কণ্ঠে ভেসে এলো, হাইলা, এত পুরা ফাটা পোস্টার নিকলা হিরোর সিমিলার হুইলা। আজ আবারও ক্যাম্পাসে এসেছে সেই উন্মুক্ত পা জোড়া নিয়ে, মিস সো কোল্ড জরিনা থুক্কু যারা।
মেজাজটা তুঙ্গে পৌঁছেছে আমার। কেন যেন সেদিনের ইনসিডেন্টটার পর থেকেই মেয়েটাকে দেখলে ভেতরে এক অদ্ভুত গান ভেসে আসে আমার। গানটার লিরিক্স কিছুটা এমন, মার ঝাড়ু মেরে ঝেঁটিয়ে বিদেয় কর। নিবিড় ভাইয়ার কপালে ভাঁজ পড়েছে, উডবিকে দেখলে তো মন ময়ূরের ন্যায় নেচে ওঠার কথা ছিল, সেখানে অদ্ভুত এক কারণে বিরক্ত বোধ করছেন উনি। ব্যাপারটায় রাত্রি আমি দুজনেই খানিকটা কনফিউজড। তবে সেসবে আমার কিছু যায় আসে না। মূলত শার্টটাকে ফিরিয়ে নেওয়া থেকে প্রত্যাখ্যান করাই এই মুহূর্তে শালা বিলাইটার মাথা চিবিয়ে চিবিয়ে খেয়ে ফেলতে ইচ্ছে হচ্ছে ভীষণ। তার উপর জুটেছে এই জরিনা খালা। কোমর দোলাতে দোলাতে গাড়ি থেকে নেমে ভেতরে আসছে সে। আমাদের কাছাকাছি পৌঁছেই হঠাৎ ব্রেক মেরে বসল ঢঙ্গিটা। মুখ বাঁকিয়ে অন্যমনস্ক ভাব নিয়ে বলল, উফ ফফ, আজকাল ভার্সিটিতে সালোয়ার পরেও কেউ আসে নাকি? হাও পর। রাত্রি রেগেমেগে হাত খামচে ধরল আমার। হঠাৎ করেই আমার কোনো রিয়াকশন দেখা গেল না। বেশ স্বাভাবিক ভঙ্গিতেই রাত্রি পানে তাকালাম আমি। গভীর কোনো চিন্তায় মগ্ন হবার মুখশ্রী ফুটিয়ে বললাম, কেহ মোরে বিল সেচে, কেহ খায় কই? মেয়ে তোমার হাঁটু দেখা যায়, জামা কাপড় কই? মাথার ওপরে উত্তপ্ত সূর্য, কাকফাটা রোদেও ব্যস্ত শহর, ব্যস্ত সড়ক, ব্যস্ত মানুষজন। এই ব্যস্ততম বেলাতেই শপিং মলের ভিড়ে দুটি ক্ষুদ্র মানবের হৃৎপিণ্ড হঠাৎ করেই ডিপডিপি আওয়াজের ছন্দ কেঁপে উঠতে লাগল। যেন মুহূর্তেই থমকে দাঁড়ালো সময়, থমকে দাঁড়ালো পরিবেশ, থমকে দাঁড়ালো সব। ভেজা গলাটাও অদ্ভুত এক কারণে শুকিয়ে এলো হঠাৎ। রুশোর শুকনো কাশিতে টনক নড়ল অগ্নির। নাম না জানা এই অনাকাঙ্ক্ষিত অনুভূতিতে বিশেষ পাত্তা দিল না সে। বর্তমানে পরিস্থিতি নির্ভর কর্মেই ঝুকল তার মন। চটজলদি নিত্যকে ধরে দাঁড় করালো সে। ব্যস্ত ভঙ্গিতে জিজ্ঞেস করল, আর ইউ ওকে মিস? অ্যাকচুয়ালি আমি বুঝতে পারিনি আপনি বের হতে নিয়েছিলেন, তখন না দেখেই আর কি। নিত্য হাত দেখিয়ে থামতে ইশারা করল। ঠোঁটে মিষ্টি হাসি ঝুলিয়ে বলল, ইটস ওকে, ইটস ওকে। আমি কিছু মনে করিনি। ভাগ্যিস দেরিতে হলেও আমি চলে যাবার পূর্বে অন্তত এলেন আপনারা। আপনাদের জন্যেই তড়িঘড়ি করে মলে এসেছি কিনা। অগ্নির কপালে সূক্ষ্ম ভাঁজ ফুটে উঠল। বিস্মিত হয়ে আড়চোখে ভাইয়ের দিকে তাকাতেই ঠোঁট উল্টাল রুশো, যার অর্থ সেও কিছু বুঝে উঠতে পারছে না। অগ্নি নিত্যর মুখোমুখি হয়ে তাকালো আবারও। জিজ্ঞাসুক কণ্ঠে বলল, আমাদের জন্য এসেছেন মানে? মানেটা হলো এইটা। নিত্য হাতে ঘড়ির বক্সটা দেখিয়ে কথাটা বলল। অগ্নির ঠোঁটে মুহূর্তেই প্রাপ্তির হাসি ফুটে উঠল। আমোদিত গলায় সে বলল, থ্যাঙ্কস গড, ঘড়িটা আপনার কাছে। আমি তো ভেবেছিলাম নিউ কিনতে হবে আবার। নিত্য হাসল। রুশোর দিকে চেয়ে আবারও মিষ্টি করে হেসে বলল, ছোট ভাই রাইট? ভীষণ কিউট, একদম বাচ্চা বাচ্চা। বিনিময়ে অগ্নি মুখ টিপে হাসল কিছুক্ষণ। রুশো কাঁদো কাঁদো মুখ করে ঠোঁট কামড়ে ধরল। চোখে মুখে ভয়ানক অসহায়ত্ব ফুটে উঠেছে তার। সে যে অনার্স পাশ করা অ্যাডাল্ট ছেলে তা লোকে না জেনেই হুটাহাট বাচ্চা টাইপ পদবি দিয়ে কেন বসে তা আজও মাথায় খেলে না রুশোর। নিত্য ভ্রু কুঁচকাল। থমথমে গলায় অগ্নিকে উদ্দেশ্যে করে জিজ্ঞেস করল, আপনি হাসছেন কেন? হাসতে হাসতেই জবাব দিল অগ্নি, আগে আপনি বলুন আপনি কোন লেভেলের স্টুডেন্ট বর্তমান? আমি মেডিকেল থার্ড ইয়ার স্টুডেন্ট, কিন্তু কেন বলুন তো?
অগ্নি এবার স্ট্রেইট হয়ে দাঁড়াল, বা হাত পকেটে গুজে অপর হাত রুশোর কাঁধে রেখে বেশ স্বাভাবিক গলায়ই বলল, হাসছি কজ ফর ইউর কাইন্ড ইনফরমেশন, ও আপনার থেকে 2 বছরের সিনিয়র। নিত্য মুহূর্তেই বিস্ফোরিত চোখে তাকাল। বিপরীতে কি বলা যায় ভেবে কুলকিনারা পেল না ঠিক। বিস্ময় চোখ দুটো বেরিয়ে আসতে চাইছে তার, তবু নিজেকে কোনোরকমে সামলাল সে। রুশোর দিকে অবাক চোখে চেয়ে প্রশ্ন ছুড়ল, সিরিয়াসলি, নাকি আপনি মজা করছেন? অগ্নির পূর্বের ভাবভঙ্গি ঠিক রেখেই বলল, আজ্ঞে, সিরিয়াসলি স্কয়ার। তাছাড়া মজা করার মতো কোনো প্রসঙ্গ তো আসছে না। নিত্য লজ্জায় পড়ে দাঁত দিয়ে জিহ্ব কেটে চোখমুখ কুচকাল। কোথায় ভেবেছিল কলেজে পড়ুয়া স্টুডেন্ট হয়তো। হুটহাট কোনো একদিন গাল দুটো টেনে দেওয়া যাবে, গোল গোল চোখ করে ঠোঁট উল্টাবে, অথচ সে কিনা তার সিনিয়র। ভাবতেই কেমন যেন বিদঘুটে লাগছে নিত্যর। রুশোর গুমোট চেহারা ফুটে উঠেছে খুব। এই অতিনিম্ন সময়টুকুতেও ছাড় পেল না সে। অগ্নি দিব্যি কানে কানে খেপিয়ে চলেছে তাকে। রুশো হতাশ হয়ে নিজের গাল দুটো নিজেই টেনেটুনে সামনে থাকা মিররে দেখতে লাগল। আচ্ছা, আসলেই কি তাকে মাত্র কলেজে পড়ুয়া ছেলেদের মতো লাগে? অ্যাডাল্ট হিসেবে সামান্য রেসপেক্ট পর্যন্ত কেন পায় না সে? চোখে মুখে লাল, নীল, বেগুনি ভাব। না পারছে সইতে আর না পারছে খোটা খেয়ে রইতে। কিছুটা এমন সিচুয়েশনেই পড়ছে যারা ফারার মন। ব্যাপারটা মন্দ লাগছে না আমার। বলতে গেলে দারুণ উপভোগ করছি আমি। তবে রাত্রিটা মাঝ থেকে তিরিং বিরিং করছে খুব। মূলত যারা মেয়েটাকে ইন্ডিকেট করে কথা শোনাবার জন্য নয়, তারা ভয়টা এখানেই যে যারা নিবিড় ভাইয়ার উঠবি নির্ঘাত এখন গিয়ে একছাক নালিশ পেরে বসবে, বিপরীতে নিবিড় ভাইয়া নিজের হিরোইনের অপমানে তেড়ে আসবেন শাসাতে। এই ভেবেই ভয় কুকড়ে উঠেছে রাত্রি। যারা ফারা কিছুক্ষণ আমার দিকে কটমট করে চেয়ে রইলেন। আমার ঠোঁটে স্মিত হাসি, বড্ড স্বাভাবিক ভঙ্গিতেই বিরাজমান আমার প্রতিক্রিয়া। জরিনা খালা আশেপাশে একবার চোখ বুলিয়ে দেখে নিলেন। পরিস্থিতি সুবিধেজনক নয়। ইতিমধ্যে সকলের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছি আমরা, বিধায় ঠোঁটে জোরপূর্বক হাসি ফোটালেন। সামান্য ঝুঁকে দাঁতে দাঁত চেপে বললেন, তোমায় তো আমি পড়ে দেখে নিব, ইডিয়ট। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। হায় হায়, কি বলেন এসব আপু? আমি ওসব ছেড়ফাটা পোশাক পরে ঠ্যাংঠুং বের করতে পারব না। যা দেখার এভাবেই দেখুন। ছি ছি ছি, মেয়ে হয়ে আরেকটা মেয়ের ইটিয়ে দেখতে চান? লজ্জা করে না? দু গালে হাত রেখে তাজ্জব বনে একটু উচ্চস্বরেই কথাটা বললাম আমি। আশপাশ থেকে ফিক করে হেসে উঠল কেউ কেউ। রাত্রি জিহ্ব দিয়ে ঠোঁট ভিজিয়ে আবারও একছাক ভয় নিয়ে এদিক ওদিক তাকাল। জরিনা খালা বুঝলেন এই মুহূর্তে মানসম্মান খোয়ানো ছাড়া আর দ্বিতীয় পথ খোলা নেই তার। তাই রাগে কটমট করতে করতে চোখ রাঙিয়ে হাঁটা ধরলেন অগত্যাই। তবে আশানুরূপ নিবিড় ভাইয়ার কাছে গিয়ে দাঁড়ালেন না, বরং নিহান ভাইয়ার কাছে গিয়েই কিছু একটা নিয়ে ডিসকাশনে নেমে পড়লেন। নিবিড় ভাইয়া দূর থেকে দেখেই ছোট্ট করে শ্বাস ফেললেন। নিজের ফিয়ন্সির নিকট কোথায় এগিয়ে গিয়ে হাসি হাসি মুখে কথা বলবেন তা না, ডোন্ট কেয়ার ভাব নিয়ে ক্লাসের উদ্দেশ্যে হাঁটা ধরলেন। পাশ থেকে আবারও রাত্রির খোঁচা অনুভূত হল শরীরে। কপালে বিরক্তির ভাঁজ ফেলে ঘাড় ঘুরিয়ে তাকালাম আমি। দোস্ত, কাজটা কি ঠিক করলি? ভীতু গলায় বলল রাত্রি। বিপরীতে ভ্রু কুঁচকে পাল্টা প্রশ্ন করলাম, কোনো কাজটা? যারা আপুকে এভাবে না বললেও পারতিস রে। পরে যদি ভালোমন্দ কিছু করে বসে? জানিসই তো নিবিড় ভাই আমাদের সিনিয়র। ভাইয়ার দ্বারা যদি কোনো পানিশমেন্ট দিয়ে নেয় তখন? মেজাজটা মুহূর্তেই চটে গেল আমার।
হাতের কুনুই দিয়ে সজোরে গুঁতো মেরে বসলাম রাত্রির পেটে। উত্তপ্ত শ্বাস ফেলে বললাম, লাইফটা হেল করতে তোর মতো একটা বলদি যথেষ্ট। সোফায় ক্লান্ত শরীর ফেলে চোখ দুটো বুজে শুয়ে আছে অগ্নি। শরীরটা ক্লান্ত লাগলেও মনটা ভীষণ ফুরফুরে লাগছে তার। সাথে যোগ দিয়েছে একরাশ অলসতা। মল থেকে ফিরে ফ্রেশ হওয়ার বদলে ড্রয়িং রুমেই শুয়ে পড়েছে সে। ঈশ্বর, কি মিষ্টি হাসি মেয়েটার, কি মায়াভরা টানা টানা চোখ। অগ্নি আবারও কপাল কুঁচকাল। নিজের মাথায় নিজেই ঠাস করে চাটি বসিয়ে বিড়বিড় করে বলল, হোয়াট দ্য হেল, কি সব ভাবছি আমি? পাশ থেকে হিহিহি করে হেসে উঠল কেউ। স্পষ্ট খেপানোর তাগিদে বলল, হোয়াট হ্যাপেন্ড ব্রো? মন মে লাড্ডু ফুটা? অগ্নি চোখ গরম করে তাকাল। রুশো আবারও দাঁত কেলিয়ে বলল, ব্রো, পরিবেশটা সুন্দর না? গরম গরম খবরটা মনির কানে ঢেলে দেই একটু। এ কথা বলেই উল্টো দিকে ফিরল রুশো। অগ্নি চটজলদি ধরফরিয়ে শুয়া থেকে উঠে বসল। মায়ের কানে এসব উল্টোপাল্টা নিউজ যাওয়া মানেই কেলেঙ্কারি। রুশোর আদৌ কোনো ভরসা নেই। গাধাটা যখন তখন উদ্ভট সব কাণ্ডকারখানাতেই মত্ত থাকে। তাকে আটকাতে হবে ভেবেই উঠে দাঁড়াল সে। অনামিকা আহমেদ দুপুরের লাঞ্চ রেডি করতে ব্যস্ত। বোন আসবে বাসায়, সেহেতু বরাবরের থেকে একটু বাড়িয়েই আয়োজনের তোড়জোড় শুরু করেছেন তিনি। রুশোর ঠোঁটে দুষ্টু হাসি। দৌড় না দিয়ে অগ্নি ধরে ফেলবে তা জানা কথা। তাই দাঁড়িয়ে না থেকে সোজা ধাপ ফেলে ছুট লাগাল সে। আবে এ ব্যাটা, থামো থামো বলতেছি। এ কথা বলে অগ্নিও ছুট লাগাল ভাইয়ের পিছু পিছু। গ্যাস ওভেনে বিরিয়ানি চাপিয়ে পাশে সালাদ বানানোর উদ্দেশ্যে শশা কাটছিলেন অনামিকা। হঠাৎ ধুমধাম আওয়াজ কানে পৌঁছতেই হকচকিয়ে উঠলেন তিনি। চাকু ফেলে উল্টো দিকে ফিরলেন তৎক্ষণাৎ। অগ্নির ঠোঁটে বোকা বোকা হাসি। এক হাতে রুশোর ঠোঁট চেপে ধরে আছে সে। রুশো উমুম করে যাচ্ছে তার হাত থেকে ছুট পাবার তাগিদে। অনামিকা ভ্রু কুঁচকে ঠোঁট বাঁকালেন। সামান্য বিরক্তি ভাব নিয়ে জিজ্ঞাসুক কণ্ঠে বললেন, আবার কি শুরু করেছিস দুটোয় মিলে? অগ্নি কি করবে বুঝে উঠতে পারল না ঠিকমতো। কোনো রকমে পরিস্থিতির সামাল দিতে বলল, মানে হে হে হে, কাবাডি খেলছিলাম আম্মু। কাবাডি খেলছিলি মানে? রুশো আবারও উমম করে উঠল। অগ্নি গলা খাকারি দিয়ে আমতা আমতা করে বলল, আবে এ কাবাডি খেলছি। এই ব্যাটা, কাবাডি খেলতে খেলতে এইদিক আইছস কেন? বল কাবাডি কাবাডি কাবাডি। রুশো চোখমুখ কুকচে তাকাল। উম্মুম্মু করে বোঝালো, আরে ব্রো, ছাড়লে তো বলবো, মুখ ছাড়ো। অগ্নি হয়তো বুঝল রুশোর ইঙ্গিত, তবু মুখ ছেড়ে দেওয়ার মতো রিস্ক নিল না। রুশোকে টেনে কিচেন থেকে নিয়ে যেতে যেতেই কাবাডি কাবাডি শব্দটা আওড়াতে লাগল সে। অনামিকা কপাল চাপড়ে ধরলেন। অস্ফুট স্বরে বললেন, এই দুই বাদর কবে যে মানুষ হবে আল্লাহ জানে। ড্রয়িং রুমে এনে রুশোর মুখ ছেড়ে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো অগ্নি। শার্টের হাতা ফোল্ড করতে লাগল গাল বরাবর এক চরম ঘুষি মারবার উদ্দেশ্যে। রুশো চোখ বড় বড় করে চেয়ে শুকনো ঢোক গিলল। আর চোখে এদিক ওদিক তাকাতে নিতেই চোখ পড়ল ভাইব্রেশনে কম্পিত মোবাইলটার দিকে। চটজলদি ছুট লাগিয়ে মোবাইলটা হাতে তুলে নিল সে। এই মুহূর্তে পাতালপথ কিংবা আকাশপথেই হোক, পালাতে হবে তাকে। ফর্সা মুখে টমেটো ফুটে উঠলে কি পরিমাণ জোকার লাগে তা রাত্রির দাবাং মার্কা পাঞ্চ খেয়ে খুব শিক্ষা হয়েছে তার। একই রিস্ক দুবার নেওয়া মানেই মান ইজ্জত সব ফিনিশ। বোন মেসেজ করেছে, ভার্সিটি থেকে আনতে যেতে হবে তাকে। এই সুযোগ, অগ্নির হাত থেকে বাঁচতে হলে এর থেকে বেটার কোনো অপশন খোলা নেই আর।
রুশো এক লাফ মেরে সোফার হ্যান্ডেলে রাখা কোটটা গায়ে জোরাল। অগ্নি হাত মুঠো করে রাগে ফুঁসতে ফুঁসতে এদিকেই আসছে ধেয়ে। রুশো লম্বা একটা দম নিল। পুথুককু ছুছুটকিকে আনতে হবে, ইয়া 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 বলেই মিলখা স্টাইলে দৌড় লাগাল সে। মিষ্টি দিতাছি, মিষ্টি খাইয়া যা ব্যাটটা। নোপ ব্রো, আমার বেলি ফুল আছে, আমার পেট ভরা আছে। আমার ভাগটা তুমি খেয়ে নাও ব্রো। ব্যাস। রুশো মুহূর্তেই হাওয়া। অগ্নি রাগ ভুলে হেসে ফেলল। খালামুনির চিন্তা, ছেলেটা কবে বড় হবে কে জানে। অপর দিকে আদৌ বড় হবে কিনা এই ভেবেই কনফিউশনে ভুগে অগ্নির মন। ক্লাসের প্যারা খতম প্রায়। বর্তমানে বসে আছি শুধু ভাইয়ার অপেক্ষায়। এত বড় ক্যাম্পাসে এত এত মানুষের ভিড়ে নিজেকে প্রচণ্ড রকমের একা লাগছে আজ। আর লাগবে নাই বা না কেন? নিজের বেস্টু যে অন্যের ফলোয়ার। রাত্রি ডুবেছে ভিড়ের মাঝে। ট্যুর নিয়ে প্ল্যানিংয়ে বসেছে ক্লাসের মেয়েগুলো। তবে আড্ডার লিস্টে নাম লিখাইনি আমি। তারও উপযুক্ত কারণ রয়েছে বটে। কোচ ট্যুর কম, তাদের আলোচনার মূল কেন্দ্রবিন্দু মূলত নিবিড় ভাইয়া এবং জরিনা খালা, ফুক্কু যারা ফারা। এক পর্যায়ে ঘাসের চাদরেই ক্লান্ত হয়ে পা ছড়িয়ে বসলাম আমি। হঠাৎ করেই নিকটে আওয়াজ হল, ঘাড় ঘুরিয়ে নিহান ভাইকে দাঁড়িয়ে থাকতে দেখা গেল পাশেই। আমায় অনুসরণ করে পা ভর দিয়ে বসলেন তিনিও। হাসিমুখেই জিজ্ঞেস করলেন, কি খবর? এভাবে একলা বসে যে? ক্লাস তো শেষ, বাড়িও ফিরছ না, আবার আড্ডাতেও যোগ দিচ্ছ না। ব্যাপার কি? ক্লান্ত চোখে তাকালাম আমি। সূর্যের তাপে নিস্তেজ হয়ে আসছে শরীরটা। কথা বলতেও ইচ্ছে হচ্ছে না ঠিক। তবু অনিচ্ছা সত্ত্বেও বললাম, কিছু না ভাইয়া, এমনি অপেক্ষা করছি আমার ভাইয়ার। নিতে আসার কথা তাই। ওহ বেশ তো। বাই দা ওয়ে, ভীষণ ক্লান্ত লাগছে তোমাকে। ওয়েট, হ্যাভ সাম ওয়াটার। ব্যাগ থেকে বের করে নিহান ভাইয়ের এগিয়ে দেওয়া ওয়াটার পটটা দেখে স্মিথ হাসলাম আমি। সত্যি বলতে ভীষণ তেষ্টা পেয়েছে আমার। গরমে গলাটা শুকিয়ে এসেছে খুব। তবু হেসে বললাম, ইটস ওকে ভাইয়া, আমি ঠিক আছি। আমার উত্তরটা ঠিক পছন্দ হল না নিহান ভাইয়ের। চোখমুখ শক্ত করেই তিনি বললেন, আমি তোমার সিনিয়র, কথাটা ভুলে যেও না। মুহূর্তেই খানিকটা ভরকে গেলাম আমি। মৃদু হেসে বোতলটা নিয়ে কয়েক ঢোক পানি খেয়ে গলাটা ভেজালাম। পাছে বোতলটা ফেরত দিতেই ফিক করে হেসে ফেললেন নিহান ভাই। হেই, সিরিয়াসলি ভয় পেয়ে গেলে নাকি? আই ওয়াজ জাস্ট জোকিং অনন্যা। ভয়টা হঠাৎ করেই কেটে গেল আমার। হেসে গলা মেলালাম আমিও। না, মানুষটা যেমন ভেবেছিলাম তেমন নয়, আসলেই ভীষণ রসিক স্বভাবের তিনি। আমাদের কথোপকথনের মাঝেই পাশ ঘেঁষে দাঁড়াল কেউ। নিহান, আফরোজা ম্যাম অফিসে ডাকছেন তোমাকে। এ কথা শোনা মাত্রই চটজলদি দাঁড়িয়ে পড়লেন নিহান ভাই। সিনিয়রদের মাঝে বসে থাকাটা অভদ্রতা দেখায় বিধায় দাঁড়ালাম আমিও। নিবিড় ভাইয়ার চোখমুখে অন্যরকম ভাব। ভীষণ বিরক্ত হয়ে রয়েছেন বোধহয়। উনার বিপরীতে নিহান ভাই দ্রুত জবাবে বললেন, থ্যাঙ্কস নিবিড়, আমি এক্ষুনি যাচ্ছি। এ কথা বলেই দুধাপ এগোলেন। আবারও কিছু একটা মনে পড়ায় ঘাড় ঘুরিয়ে বললেন, আর অনন্যা, এভাবে মুখ গোমরা করে থাকবে না, নিউ অ্যাডমিট হয়েছ। কোনো প্রবলেম ফেস করলে আমায় ইনফর্ম করবে কিন্তু। আমি ডান দিকে মাথা কাত করে জি ভাইয়া বললাম। পাশ থেকে নিহান ভাইয়ের যাওয়ার দিকে চেয়ে থেকে নিবিড় ভাইয়া বললেন, বাহ,
সপ্তাহ হতে না হতেই জল এতদূর গড়ায়? মানে কি বোঝাতে চাইছেন আপনি? আমার অস্থির মনে করাটা প্রশ্নটাকে নিতান্তই তুচ্ছতম ভেবে জবাবস্বরূপ বললেন, মানেটা তো চোখেই দেখা যায়, নতুন করে উত্তর দেওয়ার মতো তো কিছু নেই। দেখুন, আপনি যেমনটা ভাবছেন তেমন কিছুই নয়। ভাইয়া তো জাস্ট। আমি কেমনটা ভাবছি একবারও কি বলেছি তোমাকে? নিজে নিজেই সত্যিটা স্বীকার করলে সেটা ভিন্ন ব্যাপার। হোয়াট এভার, ট্যুরে তাহলে যাচ্ছ তুমি? দাঁতে দাঁত চেপে বললাম, আপনি ফার্স্ট শিফটে না থাকলেই পারতেন। নিবিড় ভাই হাসলেন, চোখে চোখ রেখে স্ট্রেইট হয়ে দাঁড়িয়ে বললেন, যদিও ফ্রি টাইমের ওপরই যাওয়াটা ডিপেন্ডেড। তবু তোমার মতো ঘাটতারা স্বভাবের স্টুপিডকে শায়েস্তা করতে নিবিড় ছাড়া সবাই অকর্মা। সো আগে থেকেই সাবধান। বিস্ফোরিত চোখে তাকালাম আমি। মুখ ফুলিয়ে আবারও বসে পড়লাম ঘাসে। এই মুহূর্তে ফাউল আলাপ মানেই মাথাটা যেটুকু ঠিক আছে তার অবশিষ্ট অংশখানিও ভ্যানিশ করে ফেলা। মাথাটা ঠান্ডা করতে হবে আমার, আর তার জন্য চাই কিছুক্ষণ চুপচাপ থেকে লম্বা শ্বাস টানা। ভেবেই চোখ দুটো বুজে নিলাম আমি। পিঠোটা পেছনে থাকা লম্বা গাছটায় ঠেকিয়ে হেলান দেবার উদ্দেশ্যে ভার ছেড়ে দিতেই অনুভব করলাম কোনো গাছের সাথে নয় বরং কোনো রক্তে মাংসে গড়া মানুষের বাহুতে আটকে পড়েছি আমি। যার দরুন চমকে উঠে পাশ ফিরে তাকালাম তৎক্ষণাৎ, নিবিড় ভাইয়া আমায় ধরে সোজা করে বসিয়ে দিলেন। শক্ত গলায় বললেন, কোনো ধাপ ফেলার পূর্বে কোথায় ধাপ ফেলছ তা বিচক্ষণভাবে দেখে নিবে, নয়তো পাছে হাজারো আফসোস করেও কুলকিনারা খুঁজে পেয়ে ওঠা হবে না। এ কথা বলেই গটগট করে হেঁটে চললেন উনি। আমি কিছুক্ষণ থতমত খেয়ে চেয়ে রইলাম পলকহীন। পরমুহূর্তে ঘাড় ঘুরিয়ে গাছের দিকে চোখ পড়তেই একঝাঁক লাল পিঁপড়ে আবিষ্কার করে বসলাম। চোখ বড় বড় করে লাফিয়েই উঠে দাঁড়ালাম তৎক্ষণাৎ। ইয়া আল্লাহ, আরেকটু হলেই পিঠ ঝালাপালা হয়ে যেত আমার। এদের এক একটা কামড় তো কামড় নয়, বোধহয় শত সূচের আঘাত। এসব ভাবনায় পিষ্ট হয়েই মনটা কিছুটা অন্য গান গাইতে লাগল হঠাৎ। সাদা বিলাইটাকে যতটা খারাপ ভাবতাম ততটা খারাপ হয়তো উনি নন। হতে পারেন বদমেজাজি, মুডি, ভীষণ কঠিন প্রকৃতির একজন, তবু একেবারেই খারাপ নন। রাত্রির আড্ডা খতম হবার মুহূর্তে মেসেজ এলো ফোনে। লক খুলতেই স্ক্রিনে ভেসে উঠল, আই এম ওয়েটিং চুটকি। রুশো ভাইয়া গেইটের বাহিরে এসেছে, তবে বুঝেই রাত্রিকে নিয়ে রওনা হলাম আমি। গেইটে বাহিরে গিয়ে মাথা উঁচু করে এদিক ওদিক চোখ ঘোরালাম। 2 মিটার দূর থেকে হাত নাড়াতে দেখা গেল ভাইয়াকে। চোখে বরাবরের মতোই ব্রাউন শেইডের সানগ্লাস, পরনে পিঙ্ক এন্ড অ্যাশ কালারের সংমিশ্রণে কোট, ভেতরে মেইবি ওয়াট টি শার্ট। চুলগুলো কপালে লেপ্টে আছে, সাথে ঠোঁটে সেই বাচ্চামিতে ভরা হাসি। ভাইয়াকে দেখে হেসে এগোলাম দুজনেই। তবে রাত্রির মুখে থমথমে ভাব। আন্ডারওয়্যারের ব্যাপারটা আজও মানতে ভীষণ ইরিটেটিং ফিল হয় তার। রুশো ভাইয়া গাড়ির সাথে হেলান দেওয়া থেকে উঠে দাঁড়াল। মিষ্টি করে হেসে জিজ্ঞেস করল, এনার্জি ফুরুত? ঠোঁট উল্টে মাথা নাড়ালাম আমি। ভাইয়া দুজনের উদ্দেশ্যেই বলল, গাড়িতে ঠান্ডা ঠান্ডা এনার্জি ড্রিঙ্কস রাখো আছে, উঠো। মুহূর্তেই মনটা ভালো হয়ে গেল আমার। গাড়ির গেট খুলে সামনের সিটে উঠে পড়লাম আমি। ভাইয়া গেল পেছনের গেট খুলতে। রাত্রিও গেল পেছনে পেছনে। হঠাৎ ভাইয়ার কি হলো বুঝলাম না, লাফিয়ে এক প্রকার ছিটকে সরে গেল সে। সাথে সাথেই আসমান থেকে কারো অমূল্য পিপটি এসে পড়ল রাত্রির মাথায়। বিস্ময় দুহাতে মুখ চেপে ধরলাম আমি। রুশো ভাইয়া দুহাতে মুখ ঢেকে ফেলল লজ্জায়।
আঙুলের ফাঁক দিয়ে আকাশ পানে চেয়ে উড়ন্ত কাকটাকে উদ্দেশ্য করে বিড়বিড় করে বলল, ফ্রেন্ডশিপের নমুনা দেখাবি ঠিক আছে, বাট আমার ওপর না পেরে আমার জমের ওপর দেখালি কেন? এখন যদি আমার নাকুটা টমাটো হইয়া যায়, তোর একখান পাকনাও আস্ত রাখুম না, পাক্কাওয়ালা প্রমিজ। টমেটো ভাইয়া থুককু রুশো ভাইয়া, খুব বেশি লেগেছে কি? আরও দুটো বরফ লাগিয়ে দেব? বিপরীতে চোখমুখ উল্টে এক পলক তাকালো রুশো ভাইয়া। মাথাটা ডানে বামে নাড়িয়ে বোঝালো, থাক, বরফ লাগাতে লাগাতে নাকটাই ফ্রিজ হয়ে যাবে, তাও এ ব্যথা কমবার নয়। হতাশ হয়ে সামান্য নড়েচড়ে বসলাম আমি। অগ্নি ভাইয়া মুখ টিপে হেসে চলেছে প্রায় 10 কি 15 মিনিট ধরে। খালামুনির বুদ্ধ চোখ দুটো থমকে আছে ছেলের পানে। আম্মুর চোখে মুখে কনফিউজড টাইপ ভাব। হয়তো পূর্বেও রুশো ভাইয়ার এমন রেডনোস টাইপ ফেসের সাথে সাক্ষাৎ ঘটেছিল, এমন সম্ভাব্যতার বেড়াজালেই মস্তিষ্ক কাজ করছে তার। পরিস্থিতি অনেকটাই হাতের নাগালে এসেছে এখন। খালামুনির দৃষ্টি স্থির। নিজের গম্ভীর গলাতেই অবশেষে মুখ খুলে প্রশ্ন করলেন, এই ফাজিলটা আবার কোনো কাণ্ড বাঁধিয়েছে? সাফ সাফ বলে ফেলতো আয়ু। বিস্ময় বিষম খেয়ে বসলাম আমি। চোখমুখ কুচকে আর চোখে রুশো ভাইয়ার দিকে তাকালাম। ভাবমূর্তি দেখে যা বুঝলাম তাতে স্পষ্ট, সত্য অস্বীকার করবার আহ্বান জানাচ্ছে ভাইয়া। তাছাড়া কোনো মেয়ের হাতের বাহুবালি টাইপ মুখটা খেয়ে ছেলের নাকের ভর্তা বানানোর কিচ্ছা কোনো মায়েরই শুনবার ইচ্ছে থাকবে না, তাও জানা কথা। সব দিক বিবেচনা করে অবশেষে এক কঠিনতম সিদ্ধান্তে উপনীত হলাম আমি। বিশেষ কোনো শক্তপোক্ত মিথ্যে গড়তে না পারায় মিনমিন করে বললাম, আবাসলে হয়েছে কি খালামুনি, রুশো ভাইয়া না ক্যাম্পাসের ভাইয়াগুলোর সাথে হ্যান্ডবল খেলতে নেমেছিল, আর ঠিকঠাক ক্যাচ করতে না পারায় ভুলভাল জায়গায় বলটা লেগে গিয়েছে আর কি। খালামুনি কিছুক্ষণ অবিশ্বাসের দৃষ্টিতে চেয়ে রইলেন। যা দেখেই গলাটা ক্রমশ শুকিয়ে এলো আমার। খালামুনি এবার রুশো ভাইয়ার থুতনিতে হাত রেখে মুখ তুলে খুঁটিয়ে খুঁটিয়ে দেখলেন। বিচক্ষণ ভাব নিয়ে বললেন, তোর ভাইয়ের কবে থেকে শখ জেগেছিল হ্যান্ডবল খেলার বলতে পারিস? নাকি গুরুতর কোনো অপরাধ করে কারো হাতে মার খেয়ে এসেছে বলে লুকোতে চাইছিস আসল ব্যাপারটা? মুহূর্তেই চোখে মুখে বিস্ময়ের রেশ ফুটে উঠল আমার। রুশো ভাইয়া তৎক্ষণাৎ গোল গোল চোখ করে তাকাল। এক হাতে নাক চেপে ধরেই প্রতিবাদী গলায় বলল, মাম্মি এসব তুমি কি বলছ? আমি কারো হাতে মার? এটুকু বলতেই ভাইয়াকে হাতের ইশারায় থামিয়ে দিলেন খালামুনি। আমার দিকে ঘুরে বসে চোখে চোখ রেখে বললেন, এখনো সময় আছে, সত্যিটা বলে ফেল আয়ু। এবার নার্ভাসনেসের শীর্ষে পৌঁছলাম আমি। শুকনো গলাটা যেন কাঠে পরিণত হলো আমার। আচ্ছা, এনিহাও কি খালামুনি রুশো ভাইয়ার নাক ফাটানোর মর্মান্তিক দৃশ্যটি দেখেছেন? না। তা কি করে হয়? ওই সময় খালামুনির তো অন্য রোডে থাকার কথা, তাহলে কি বলবো কি করব, এসব ভাবতে ভাবতেই নিউরনে শর্ট সার্কিট হল বোধ হয়। যার দরুন ফিউজ উড়ে গিয়ে পূর্বের মিথ্যেটাকেই আবারও আওড়ে ফেলার তাগিদে মুখ খুলে বললাম, সত্যিই বলছি খালামুনি, ভাইয়া খেলতে গিয়েই নাক ফাটিয়ে এসেছে। বাট ট্রাস্ট মি, আমি ভাইয়াকে খুব করে বকে দেব। এসব রিস্কি ফাটাফাটি টাইপ খেলায় যেন আর মনের ভুলেও নিজের নাকটা না ডোবায় বুঝিয়ে দেব। খালামুনির কি হলো ঠিক ঠাউর করে উঠা হলো না। নিরলস ভঙ্গিতেই সোফায় গা এলিয়ে দিলেন তিনি। আমাদের 3 ভাইবোনকেই উদ্দেশ্য করে বললেন, যাও সবাই গিয়ে ফ্রেশ হয়ে এসো, বাকি আলোচনা অন্য কখনো। 3 জনেই খালামুনির কথা মতো মাথা দুলিয়ে সুরসুর করে উপরে এলাম। অগ্নি ভাইয়া বাহিরের দিকটা আবারও এক পলক দেখে নিয়েই দরজা আটকে ঘরে ঢুকল। বিছানায় বসে উৎসুক দৃষ্টিতে চেয়ে চটজলদি প্রশ্ন ছুড়ল,
বহুত নখরা হইছে, ব্যাটার নাক ফুটছে কেমনে সেইটা ভালোমতোই বুঝছি, বাট আমার প্রশ্নটা হচ্ছে নাকটা ফাটাইল কেন মাইয়াটা? আবার কি অঘটন ঘটাইছে ওই? রুশো ভাইয়ার মুখে পূর্বের তুলনায় ভয়ানক অসহায়ত্ব ফুটে উঠল। কাদো কাদো মুখ করে আমার দিকে চেয়ে রইল স্রেফ। গলাটা খাকারি দিয়ে বেড টেবিলে রাখা পানি ভর্তি গ্লাসটা এক নিমিষে শেষ করলাম আমি। লম্বা একটা দম নিয়ে বলতে শুরু করলাম। প্রথমত, এতে রুশো ভাইয়ার কোনো দোষ ছিল না, এবং দ্বিতীয়ত, এতে দ্বিতীয় পক্ষেরও কোনো দায়ভার ছিল না। উড়ন্ত এক তৃতীয় পক্ষের লাগামহীন কাজ সারবারই ফল ছিল সব। অগ্নি ভাইয়া গভীর মনোযোগী হয়ে আবারও প্রশ্ন ছুড়ল। মানে কি? মানেটা সিম্পল। ভাইয়ার কাওয়া আজও টার্গেট ফিক্সড করে টয়লেট করতে বসেছিল। বাট ভাইয়া গাড়িতে কাকের ছায়া দেখে লাফ মেরে বসে এন্ডনিশানা স্লিপ কেটে অনাকাঙ্ক্ষিতভাবে অন্য কোথাও ল্যান্ড করে বসে। অগ্নি ভাইয়ার চোখের দৃষ্টি তীক্ষ্ণতর হয়ে এলো। আমাদের দিকে ঝুঁকে এসে ফিসফিসিয়ে বলল, দ্যাট মিন্স আমি যা ভাবছি তাই এক্সাক্টলি ঘটেছে? রুশো ভাইয়া আমি একে অপরের দিকে এক পলক চেয়ে ঠোঁট উল্টালাম। ভাইয়ার নিজের প্রশ্নের উত্তর নিজেই বের করে হঠাৎ থম মেরে রইল, কিছুক্ষণ চুপচাপ থেকে বলে উঠল, কিন্তু এখানে তো কাওয়ার দোষ, এরে ফুটাইল কেন ওই মাইয়াটা? কারণ তার কঠিন দাবি রুশো ভাইয়া সেখান থেকে সরে না গেলে কাকটা ভাইয়ার ওপরই পটি ছেড়ে দিত, আর যেহেতু ভাইয়া লাফ মেরে সরে গিয়েছে, দ্যাটস হোয়াই কাকটা উপায় না পেয়ে রাত্রির ওপরই নিজের ইয়াক মার্কা 2 নম্বর কাজ সেরে বসেছে। প্রত্যুত্তরে কিছুক্ষণ অপলক চোখে চেয়ে রইল অগ্নি ভাইয়া। ব্যাপারখানা বেশ ভালো মতোই বুঝে উঠা হলো আমার। আর এক মুহূর্ত এই ঘরে অবস্থান করা যাবে না। ভয়ানক বিস্ফোরণ ঘটবে আজ। আমায় পালাতে হবে, অন্ততপক্ষে রুশো ভাইয়ার মন রক্ষায় গলা না মিলিয়ে পালাতেই হবে, ভেবে উঠে দাঁড়ালাম আমি। রুশো ভাইয়ার লাল টকটকে নাদুস-নুদুস নাকটার দিকে পলক ঝাপটে একবার তাকিয়েই দ্রুত পায়ে ছুট লাগালাম। তবু ঠিক সময়ে বের হওয়া হলো না। দরজার কাছাকাছি পৌঁছতেই অগ্নি ভাইয়ার উচ্চস্বরে দেওয়া অট্টহাসির তীব্র আওয়াজ কানে ভেসে এলো। ব্রেক মারার বদলে ঠোঁটে ঠোঁট চেপেই নিজের ঘরে এসে থামলাম। সাথে সাথেই এতক্ষণ যাবৎ পেটে চেপে রাখা হাসির ফোয়ারা নিঃসৃত হল। হু হা করে হাসতে হাসতেই আবারও চোখের সামনে ভেসে এলো সেই মর্মান্তিক দৃশ্য। তবে এবার ঘটেছে কিছু ভিন্ন রকম ঘটনা। রাত্রি আজ শুধু নাক ফাটানোতেই ক্ষান্ত থাকেনি। নিজের মাথায় লেপ্টে থাকা হোয়াইট হোয়াইট পটি রুশো ভাইয়ার পরনের কোট নিয়ে মুছেছে। বেচারা ভাই আমার। নতুন কোটটা আজই পরেছিল, আর তা কিনা আজই রাত্রির ইয়াক মার্কা ঘষামাজায় নির্মমভাবে অত্যাচারিত হল। নট ফেয়ার। খিটখিটে মেজাজ নিয়ে ফুটপাতের ওপর দিয়ে গটগট করে হেঁটে চলছি আমি। বিরক্তিতে জীর্ণশীর্ণ হয়ে আছে পুরো শরীর। ধ্যাত, একটা কাজও ঠিকমতো হয় না আমার দ্বারা। এতটা অধম কেউ হয়? মা জননী ঠিকই বলেন, এক একটা গরু হয়ে জন্মেছি আমরা। আমিই হয়তো প্রথম যে কিনা নিজেকে নিজেই উড়াধুরা গালিগালাজ করে চলেছি। নিজের গালে নিজেকেই ঠাসঠুস করে থাপ্পড় মারতে ইচ্ছে হচ্ছে আজ। এত ইম্পর্টেন্ট নোটসটা কিভাবে যে রাত্রির ব্যাগে ফেলে এসেছি তা এখন পর্যন্ত মাথায় খেলছে না আমার। নোটস ছাড়া আজকে স্টাডিজ কমপ্লিট করতেও পারবো না। ওদিকে ভাইয়াদের নিয়ে আবার গোল মিটিং বসিয়েছেন আম্মু খালামুনি। তাই একাই বের হতে হলো আজ। রাত্রির মেস খুব বেশি দূরে নয়, মাত্র 7 মিনিটের মতো হাঁটলেই পেয়ে যাব হয়তো। কিন্তু হাঁটতেই তো বাঁধছে বিপত্তি। রাস্তায় জমেছে একগাদা পানি। হঠাৎ করেই বাড়ি ফেরার পর বৃষ্টি নেমেছিল আজ। রোদের পাশাপাশি অদ্ভুতভাবে হওয়া বর্ষণে শেয়ালের বিয়ে হলো বোধ হয়। শেয়াল মামা কি তবে আজ খুব খুশি? হয়তো খুশি, আবারও হয়তো বিয়ের সাইড ইফেক্টস নিয়ে ভাবতে গিয়ে বেহুশ প্রায়।
কি জানি বাবা, এসব বিয়ে টিয়ে হুহুত ক্যাচাল টাইপ রিচুয়ালস। এসবে যত মাথা ঘামানো যায় ততই ঘিলু গলে সুপে পরিণত হয়। এই উদ্ভট সব ভাবনার বেড়াজালে পিষ্ট হয়েই হেঁটে চলছিলাম আমি। হঠাৎ কোথায় থেকে এক বাইক এসে পাশ কাটিয়ে গেল দ্রুত বেগে। মুহূর্তেই রাস্তায় জমাট বাঁধা কাদাপানি এসে ছিটকে পড়ল গায়ে। আমি আচমকা থমকে দাঁড়ালাম। নিজের পরনের সাদা স্কার্টটার দিকে তাকাতেই চোখ চটগাছ হল অগত্যাই। কাদায় লেপ্টে বর্ণ বদলে হয়েছে চকলেট শেইডের। ভিজে বিশ্রীভাবে গায়ে লেগে গিয়েছে স্কার্টটা। বিগড়ে যাওয়া মেজাজে হঠাৎ এমন এক অনাকাঙ্ক্ষিত ইনসিডেন্ট ক্রিয়েট হলে কার কেমন রিয়াকশন হতো জানা নেই, তবে এই মুহূর্তে বাইক নিয়ে ধেয়ে চলা মানুষটাকে বিনা তেলে ফ্রাই করে গিলে ফেলতে ইচ্ছে হচ্ছে আমার। বুকে শত শত ছুরির আঘাতে কলিজা বের করে ফেলার তীব্র কামনা জাগছে মনে। কিন্তু শালার কপাল ভালো, মুহূর্তেই কেমন ধরাছোঁয়ার বাইরে চলে গেল ব্যাটা। সামনে যদি আর কখনো পড়েছে তবে নির্ঘাত ব্যাটারে খুন করে জেলে গিয়ে বিছানা পাতব আমি। ছি, কি অবস্থা করেছে আমার। এই শরীর নিয়ে আর এক মুহূর্ত দাঁড়ানোও লজ্জাজনক। কিন্তু কি করব? বাড়ি ফিরে গেলেও যেই দূরত্ব অতিক্রম করতে হবে, রাত্রির নিকট গেলে বরং তার থেকে একটু কম দূরত্বই অতিক্রম করা হবে। এই চরম কনফিউশনে পড়ে দমনা ভাব নিয়েই কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম আমি। হঠাৎ নিকটেই কোনো পরিচিত কণ্ঠস্বরের আবির্ভাব ঘটল। আমি কান খাড়া করে এদিক ওদিক তাকালাম। আমার থেকে কম করে হলেও 7-8 হাত দূরে দাঁড়িয়ে আছে সেদিনকার আপুটা। হাত নাড়িয়ে আমায় থামতে ইশারা করছে সে। আমি হেসে পলক ঝাপটালাম। কি যেন নাম ছিল আপুটার? নিতু নাকি নীতি? উমহা মনে পড়েছে, আপুটার নাম তো নিত্য, মানে নিত্য আপু। আমার 19-20 ভাবনার মাঝেই পাশ ঘেঁষে গাড়ি দাঁড় করালেন আপু। গেইট খুলে এক প্রকার টেনেই ভেতরে বসিয়ে দিলেন আমায়। আমি ফ্যালফ্যাল চোখে চেয়ে রইলাম। আপু দ্রুত বেগে প্রশ্ন ছুড়লেন। সর্বনাশ করেছে। যাচ্ছিলে কোথায় একা একা? থতমত খেয়ে প্রত্যুত্তরে বললাম, আসলে আপু, বান্ধবীর মেসে যাচ্ছিলাম। নোটস রয়ে গেছে ওর কাছেই। আর হুট করে কোথায় থেকে একটা লোক পাশ কাটিয়ে বাইক চালিয়ে গেল। তারপর তো দেখতেই পারছেন কি অবস্থা। আপু কপাল চাপড়ালেন কিছুক্ষণ। স্থির হয়ে বললেন, কি করবে এখন? এই অবস্থায় বাসায় ফিরে যাওয়াই বেটার হবে তোমার। না আপু, অ্যাকচুয়ালি নোটসটা খুবই ইম্পর্টেন্ট। না হলে কাল প্র্যাকটিক্যাল ক্লাসে স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে থাকতে হবে আমায়। আপু বিচক্ষণ ভঙ্গিতে ভাবলেন কিছু একটা। গাড়ি স্টার্ট দিয়ে স্টিয়ারিংয়ে হাত রেখে বললেন, বেশ, চলো আমাদের বাসায়। চেঞ্জ করে বান্ধবীর কাছে যেও বরং। বিস্ময় গোলগোল চোখ করে তাকালাম আমি। বাধা দেওয়ার তাগিদে ব্যস্ত গলায় বললাম, এমা, আপু কি করছেন? আমি তো বাসা থেকে ড্রেস নিয়েও আসিনি। আমায় পারলে মেসে ড্রপ করে দিন, আমি ম্যানেজ করে নিব। আপুর ভাবমূর্তির পরিবর্তন হলো না তেমন। গাড়িটাকে আপন বেগে ছুটতে দিয়েই রিল্যাক্স করছেন বোধ হয়। আমায় এত চিন্তিত হতে দেখে অবশেষে ঠোঁট বাঁকিয়ে বললেন, তোমার ড্রেস আনতে হবে কে বলেছে? আমার ড্রেস আছে তো, সাইজও ফিট হবে আই থিঙ্ক। যদিও একটু রোগা তুমি, ব্যাপার না। রিল্যাক্স করো। আপুর বিরুদ্ধে আর কোনো কথা বলা হয়ে উঠল না আমার। অগত্যাই 10 মিনিটের মতো ছোটখাটো জার্নির পর তাদের বাসাতেই পাড়ি জমাতে হলো আজ। বাড়ির মেইন গেট দিয়ে বাগানের পাশে গাড়িটাকে পার্ক করলেন আপু। ইশারায় নামতে বললেন আমায়। আপুর কথা মতো চটজলদি নেমে পড়লাম আমি। মুহূর্তেই চোখ দুটো বিস্ময় বড় বড় হয়ে এলো আমার। বিশাল দোতলা দালান, পুরোটাই হোয়াইট কালারে মোড়ানো।
বাগানের পাশে সুইমিং পুল আছে একটা, তাতে স্বচ্ছ পানির বিচরণ। বাগানের এক বিশাল জায়গা জুড়ে রয়েছে রংবেরঙে ফুলের মেলা, তাতে ঘুরে বেরোচ্ছে বেশ কিছু প্রজাপতি এবং ফড়িং এর ঝাঁক। আমি মুগ্ধ নয়নে চেয়ে রইলাম কিছুক্ষণ। চোখ ধাঁধানো কারুকার্যে বানানো বাড়িটা ঘুরে ঘুরে দেখতে দেখতেই নিত্য আপু নিজের ঘরে নিয়ে এলেন আমায়। কাবার্ড থেকে একটা 4 পিস বের করে গায়ে ধরলেন। ভ্রু কুচকে ডান সাইডের ঠোঁটে কামড়ে ধরে বললেন, আই থিঙ্ক দ্যাটস পারফেক্ট ফর ইউ। স্মিথ হেসে ভাব জমালাম আমি। আপুর কথা মতো চেঞ্জ করতে হলো অবশেষে। ওয়াশরুম থেকে বের হতেই আপু মুখে লম্বা হাসির রেখা টেনে বললেন, ওয়াও, লুকিং সো মাচ প্রিটি অনন্যা। আমি মুচকি হাসলাম। চারিদিকে চোখ বুলিয়ে কাউকে দেখ বললাম, আচ্ছা আপু, এত বড় বাড়িতে কি আপনি একাই থাকেন? আমার বোকা বোকা প্রশ্নে হেসে ফেললেন নিত্য আপু। কাদায় লেপটানো ড্রেসটাকে ওয়াশিং মেশিনে ঢোকাতে ঢোকাতে বললেন, উহুম, আমরা 4 জন থাকি বাসায়। আমি, বাবা, ভাইয়া আর জ্যাকি। বাই দা ওয়ে, তুমি আমায় আপনি আপনি করে সম্বোধন করছো কেন? ঈশ্বর, নিজেকে কেমন আন্টি আন্টি ফিল হচ্ছে আমার। আপুর কথায় ফিক করে হেসে ফেললাম আমি। মাথা চুলকে বললাম, আচ্ছা এখন থেকে তুমি করে বলবো। কেমন? আপু হাসল। হঠাৎ কিছু মনে পড়ায় ব্যস্ত ভঙ্গিতে বলল, এই রে, একদম ভুলে গিয়েছিলাম। আইসক্রিম বোলটা ফ্রিজে ঢোকাতে হবে। এই অনন্যা, তুমি একটু বসো, না হলে জ্যাকির সাথে খেলো। আমি এক্ষুনি আসছি। এ কথা বলেই হন্তদন্ত হয়ে ছুট লাগালো নিত্য আপু। আমি কিছুক্ষণ হতভম্ব হয়ে চেয়ে থেকে আনমনেই বলে উঠলাম, এই জ্যাকিটা আবার কে? পুরো বাড়িটাই চোখ ঘোরাতে ঘোরাতে ধীর পায়ে হাঁটছি। দুনিয়ায় সব পেন্টিং, শোপিস বোধহয় নিজেদের বাড়িতেই স্থাপন করেছে আপুরা। বাপরে! কিন্তু প্রশ্ন জাগছে এই জ্যাকিটাকে নিয়ে। নিত্য আপুর ছোট ভাই হবে সে বোধহয়। না হলে নাম ধরে ডাকত না নিশ্চয়। বর্তমানে এই জ্যাকির উদ্দেশ্যেই ব্যাকুল হয়ে রয়েছে আমার মন। একবার পেলেই কাজ। হাঁটতে হাঁটতেই এক পর্যায়ে একটা ঘরের সামনে এসে থামলাম আমি। দরজাটা হাট করে খোলা, তার ওপর বড় বড় অক্ষরে লেখা জ্যাকিস ড্রিমওয়ার্ল্ড। চোখ দুটো রসগোল্লা বানিয়ে পড়লাম। বাচ্চাটাকে দেখার আগ্রহ বেড়ে আকাশ ছুল এবার। দরজা খোলাই আছে, উকি মেরে একবার দেখব কি? এই ভান্নাতেই দোমনা করতে করতে কিউরিওসিটির বশে অবশেষে ঢুমেরাই বসলাম আমি। এদিক ওদিক চোখ বুলিয়েও কাউকে দেখতে না পেয়ে হতাশ চোখে তাকালাম। ধীর পায়ে দরজা ঠেলে ভেতরে প্রবেশ করলাম আনমনেই। এক পা করে এগোতে এগোতেই হঠাৎ কানে মৃদুস্বরে কোনো আওয়াজ ভেসে এলো। যতদূর সম্ভব আওয়াজটা খাটের তল থেকেই আসছে। তাই দেরি না করে একরাশ আগ্রহ নিয়েই খাটের নিচে ঝুঁকে তাকালাম আমি। একটি মাঝারি সাইজের বুলডগ খাটের তলায় আরাম করে কিছু একটা খাচ্ছে বোধহয়। যা দেখে মুহূর্তেই কলিজা কানা হয়ে যাবার উপক্রম হয়ে দাঁড়ালো আমার। মুখ ফসকে একটু উচ্চস্বরেই বলে বসলাম, কি কুত্তা? আমার কথাটা হয়তো বেশ ভালো মতোই শুধল বুলডগটার কানে। নিজের গোলগাল চোখ দুটো তৎক্ষণাৎ আমার ওপর নিক্ষেপ করেই নিজের লাউডস্পিকার মার্কা গর্জন ছেড়ে বসল সে। ভাউ ভাউ ভাউ। তার লাগাতার চিৎকারে কেউ হন্তদন্ত হয়ে হয়তো ছুটে এলো ঘরে। তবে সেদিকে বিন্দুমাত্র হুঁশ নেই আমার।
রুহু কাঁপানি ফিলিংস নিয়ে মিলখা স্টাইলে দৌড় মারবার উদ্দেশ্যে আম্মু গোকুত্তা আয়া বলে আর্তনাদ করলাম আমি। স্লিপারি ফ্লোরে দৌড়তে গিয়ে বেকায়দায় ধপাস করে স্লিপ কেটে হুমড়ি খেয়ে পড়লাম কারো ওপর। চোখ সর্ষে ফুল দেখার দরুন মানুষটার মুখটাও ঠিকঠাক ফ্রেমেবন্দি করা হল না। তাকে নিয়েই ফ্লোরে বিশ্রীভাবে শব্দ করে পড়তে হলো আমার। ভয় কুকড়ে উঠে মানুষটার উন্মুক্ত বুকেই পড়ে রইলাম আমি। ততক্ষণে নিত্য আপও ছুটে এসেছে উপরে। আমাদের এভাবে ফ্লোরে গড়াগড়ি খেতে দেখে কপালে হাত রেখে বিস্মিত কণ্ঠে আপু বলল, হায় আল্লাহ, কি সব দেখছি আমি! ভাইয়া, অনন্যা, তোমরা এভাবে পড়ে গেলে কিভাবে? আপুর কণ্ঠে হুঁশ ফিরে এলো আমার। বন্ধ রাখা চোখ দুটো চট করে খুলে তাকাতেই আরেক দফা ধাক্কা খেলাম আমি। বিস্ময়ের চরম পর্যায়ে পৌঁছে মানুষটার ভেজা মুখশ্রীর উদ্দেশ্যেই বলে বসলাম, আপনি চলবে।